আমরা সত্যি রোমাঞ্চিত বা অবাক হই আজকের দিনে এসে ভারতবর্ষ এমন একটা দেশ যার কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। একটা ভাষার সাথে একটা জাতির সম্পর্কটা কি? ভারতবর্ষে 22টা ভাষাকেই সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এটা একটা সুগভীর চক্রান্ত। উর্দু ভাষাকে চাপিয়ে দিয়েছিল। একদমই মানে একটা নতুন একটা হ্যাঁ। জিনিস জানতে পারছি। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন বঙ্গপ্রহরী আপডেটস এবং আজকে বঙ্গপ্রহরী আপডেটসের তরফ থেকে একটা আলোচনার আয়োজন করা হয়েছে। আলোচনার মধ্যে মানে মূলত থাকবে হচ্ছে আগের দিন যেহেতু ছিল 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, এবং সেই রিলেটেড কথাবার্তা আমাদের মধ্যে মানে কথাবার্তা বলার জন্য আমাদের মধ্যে আছে শিবাজিদা। নমস্কার। তো কেমন আছো শিবাজিদা? আছি মোটামুটি, খারাপ নয়। তো তুমি তো আমাদের মধ্যে সব থেকে বড়, তো তুমি তাহলে পরে কিছু বলো মাতৃভাষা দিবস নিয়ে, বা ভাষার ইতিহাস, মানে ভাষার যে আন্দোলন সেটা নিয়ে কিছু তথ্য দাও আমাদের। আমি তোমাদেরকে অল্প করে কিছু তথ্য দিই। দেখো, 1999 সালে 17ই নভেম্বর ইউনেস্কোর 30তম অধিবেশনে বিশ্বের 188টা দেশ একত্রিত হয়েছিল। তারা 21শে ফেব্রুয়ারি দিনটাকে ভাষা মানে বিশ্ব মাতৃভাষা দিবস বলে, ইন্টারন্যাশনাল মাদার টাং ডে বলে ঘোষণা করেছিল। আচ্ছা, 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে এই দিনটা পালন হয়ে আসছে। যেহেতু আমি বাঙালি, আমার বাংলা ভাষা নিয়ে অত্যন্ত গর্বিত। ঠিক বাঙালি, প্রত্যেকটা বাঙালিকে না কবে মানে বাংলায় কোন সালটা, মানে তুমি জানো বোধ হয়, আজকে নিশ্চয়ই 9ই ফাল্গুন, হ্যাঁ 1431। ঠিক। তাহলে 1358 বঙ্গাব্দে 8ই ফাল্গুন, ঠিক 1952 সালে 21শে ফেব্রুয়ারি দিনটা আজকে যাকে আমরা বলতে পারি অধুনা পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ, সেখানে তারা উর্দু ভাষাকে চাপিয়ে দিয়েছিল। আচ্ছা, বাংলা ভাষাভাষী যে জনগোষ্ঠী তাদের উপরে, মানে পশ্চিম পাকিস্তান দ্বারা পূর্ব পাকিস্তানে একদম উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়া হলো। ঠিক ঠিক। তারপর চাপিয়ে দেওয়ার পর যারা, আমি প্রথমটা বলি, এই ভাষা আন্দোলনটা কেন অন্যান্য আন্দোলনের থেকে আলাদা। এটা কিন্তু কোনো খাদ্য আন্দোলন নয় বা অন্য কোনো উদ্দেশ্য আন্দোলন নয়। একটা জাতি তার ভাষাকে বাঁচানোর জন্য পুলিশের গুলিতে তারা মানে পুলিশের বর্বরোচিত গুলিতে তৎকালীন যে পাকিস্তান প্রাণ দিলেন। ঠিক। তাদের মধ্যে শফিক রয়েছে, বকরত রয়েছে, জব্বার রয়েছে, সফিউর রয়েছে, তো তারা তো রয়েছেই। তো এই প্রেক্ষাপটটা বিচার করলে আমরা সত্যি রোমাঞ্চিত বা অবাক হই আজকের দিনে এসে, যে এই যে পশ্চিমবাংলায় বহু যে আমরা ভাষাকে নিয়ে যে জাতিগত আন্দোলন চলছে, তার সুদীর্ঘ ইতিহাসের পেছনে এই 21শে ফেব্রুয়ারি দিনটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু শিবাজিদা, একটা ভাষার সাথে একটা জাতির সম্পর্কটা কি? দেখো, আমি মনে করি কোনো জাতি বাঁচতে গেলে বা তার পৃথিবীর ইতিহাসে টিকে থাকতে গেলে ভাষা হচ্ছে মেরুদণ্ড। আচ্ছা, কীরকম? তুমি দেখবে আজকে জাপান, কোরিয়া, চায়না, রাশিয়া, আমেরিকা কেন এত উন্নত? কেন? কারণ তার কারণ হচ্ছে তারা ভাষাটাকে কেন্দ্র করে তাদের দেশের বিকাশ ঘটিয়েছে। আচ্ছা, তাদের দেশের শিল্প, সাহিত্য, দর্শন, এমনকি খেলাধুলাও। এখন দেখো, তাদের দেশটার সাথে আমাদের দেশের একটু বৈচিত্র্যগত তফাৎ আছে। কীরকম? আমাদের দেশে হলো নানা জাতি, নানা দেশ, নানা পরিধান। তো সেখান দিয়ে আমাদের পশ্চিমবাংলায়, যেখানে তুমি এটা জানো বোধহয়, যে 86% বাঙালির বাস, তার মধ্যে 83% বাঙালি তারা বাংলা ছাড়া অন্য কোনো ভাষাতে কথা বলতে পারে না, স্বাচ্ছন্দ্য নয়। আমি যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছে প্রত্যেককে জানিয়ে দিই, এটা তুমিও নিশ্চয়ই জানো, যে ভারতবর্ষ এমন একটা দেশ যার কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। নেই, ঠিক কথা। ঠিক তো? কিন্তু নানা দিকে তো এখন এরকম একটা প্রচার, একটা ন্যারেটিভ চালানো হচ্ছে যে রাষ্ট্রভাষা হিন্দি এরকম বলে একটা, এবং আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি কিছু হচ্ছে যে বই, মানে বাচ্চাদের বই বা হচ্ছে যে চাকরির পড়ার যে বই, সেখানেও লেখা রয়েছে যে রাষ্ট্রভাষা হিন্দি। এবার আমি যতদূর যা জেনেছি যে রাষ্ট্রভাষা এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এই দুটোকে মিলিয়ে দেওয়া হচ্ছে। এইটা নিয়ে তোমার কি মনে হয়, এটা কি হচ্ছে ব্যাপারটা তোমাদেরকে যদি বলো? এইটা একটা সুগভীর চক্রান্ত। আচ্ছা, আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, আমি একজন জাতীয়তাবাদী পুরুষ, তুমিও একজন জাতীয়তাবাদী পুরুষ। ভারতবর্ষ জাতিকে নিয়েই তৈরি, তার ন্যাশনাল ইন্টিগ্রেশন, তার ন্যাশনাল সলিডারিটি, তার ন্যাশনাল কনফরমেশন, যাই বলো না কেন, সুবার্নিটি, তো সেগুলোর পেছনে তো ভাষার একটা ইতিহাস আছে। ভারতবর্ষে যে ভাষাগুলোকে আমরা 22টা ভাষাকেই আমরা সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। দুটো ভাষাকে তারা ব্যবহার করা হয়েছে, হিন্দি আর ইংলিশ। কিন্তু এখানে একটা কথা আছে, আজকে প্রত্যেককে জানিয়ে দিই, তাই বলে কিন্তু ভারতবর্ষের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, মানে জাতীয় ভাষা নেই।
হিন্দি প্রধান এলাকায় তুমি হিন্দি ব্যবহার করতে পারো। হিন্দি যে প্রধান এলাকাগুলো নয়, যেমন সাউথ ইন্ডিয়া, আমাদের পূর্ব ভারত, বঙ্গদেশ, হ্যাঁ বঙ্গদেশ, তো সেখানে কিন্তু বাংলা বা অসমিয়া, কর্ণাটকে কান্নাডিগা, তামিলনাড়ুতে তামিল, সেগুলোই কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো তাহলে পরে এই একটা যে রাষ্ট্রভাষা নামে একটা যে ন্যারেটিভ চালানো হচ্ছে, তার মধ্যে তোমার সেটা তো সম্পূর্ণ ভুল। দেখো দক্ষিণ ভারত এই ন্যারেটিভটাকে বহু স্বাধীনতার আগে থেকেই তারা এটা নিয়ে প্রতিহত করতে পেরেছে। আন্নাদুরাই বলে একজন জাতিবিদ, ভাষাবিদ, এবং তিনি এ বিষয়ে তিনি যথেষ্ট প্রতিবাদ করেছিলেন। তিনি প্রত্যেকটা ভারতবাসীকে এটা নিয়ে বলেছিল যে দেখুন, আমরা প্রত্যেকে হয়তো খুব সাধারণ, কিন্তু আমাদের উপর একটা অসাধারণ দায়িত্ব এসে পড়েছে, তা হলো নিজের মাতৃভাষাকে বাঁচানোর দায়িত্ব। বাইরের থেকে কোনো ভাষা ঢুকে পড়লে নিশ্চয়ই স্বাগত, বিভিন্ন ভাষাভাষীর লোক ভারতবর্ষে আসতে পারে, কারণ ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটি জাতির লোক আসতে পারে, স্বাগত। একটা কথা আমার খুব চমৎকার কথা, দেখবে গুজরাট আমাদের এটা একটা পথ দেখিয়েছে। 1900 সাল থেকে আরম্ভ করে গুজরাটিরা তাদের ভাষার অখণ্ডতা ধরে রাখবার জন্য তারা বিভিন্ন আন্দোলন করে। আমি যদি ঠিক বলি, হ্যাঁ, এটা তো একদমই মানে একটা নতুন একটা জিনিস জানতে পারছি একদম। কেন গুজরাটিরা ভাষা নিয়ে আন্দোলন করেছে, এটা কিন্তু সচরাচর শোনা যায় না। অবশ্যই করেছে বলেই তারা আইন ও সংবিধানটাকে খুব ভালোভাবে ব্যবহার করেছে। 2012 সালে গুজরাট হাইকোর্ট রায় দিয়েছিল হিন্দি ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তাই নাকি? হ্যাঁ। ওরে বাবা, এখানে আমি তোমাকে একটা কথা বলি, আমাদের অনেকের মধ্যে একটা দ্বিধা আছে, সেটা হচ্ছে দেশ কি রাষ্ট্র কি। একদম একদম, আমি তোমার কাছে ঠিক এই প্রশ্নটা নিয়ে আসছিলাম যে দেশ আর রাষ্ট্র কি এক জিনিস? না, দেশ আর রাষ্ট্র এক নয়। আচ্ছা, ফেডারেল সিস্টেমে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এগুলো একটা দেশ। এই জন্যই কি আমরা বলি আমার দেশের বাড়ি অমুক জায়গায়? একদম। আচ্ছা আচ্ছা, মানে আমার এই দেশের সমন্বয়েই রাষ্ট্র তৈরি হয়। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলে, বা রাষ্ট্রবিজ্ঞানের একজন আমরা ছাত্র হিসাবে বলতে পারি যে রাষ্ট্র কিন্তু দেশের সমন্বয়ে তৈরি হয়। আচ্ছা আচ্ছা, পশ্চিমবঙ্গ একটা দেশ, আচ্ছা, রাষ্ট্র নয়। তো এই যে পশ্চিমবঙ্গ দেশ বা একটা দেশ তৈরি হচ্ছে কি দিয়ে? একটা জাতি দিয়ে, ভাষা দিয়ে। জাতি আর ভাষার মধ্যে সম্পর্কটা কোথায়? মানে আমি যদি বলি যে ঐতিহাসিকভাবে বা তারা কেন রিলেটেড, আমরা আজকে এই যে বাংলা ভাষা নিয়ে এত যে আন্দোলন তখনও হয়েছে এখনো হচ্ছে, কেন? আমরা তো তাহলে আমরা তো বলতে যে ঠিক আছে ভাই, আমি আর বাংলা ভাষার কথা বলবো না। এখন তো অনেকেই আবার হচ্ছে যে অনেকেই তো বাংলাটা আসে না, হ্যাঁ, তো তারা তো বলতেই পারেন যে আমার তো বাংলা ভাষায় তোমার দরকার নেই। তো এই প্রয়োজনীয়তাটা কোথায়? দেখো এই প্রয়োজনীয়তাটা হচ্ছে কি, দেখবে একটা জিনিস মনে রাখবে, বারবার করে আমরা জানি, যেটা প্রফুল্লচন্দ্র রায় বলে গেছে বা রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছে, প্রতিটা সাহিত্যিক বলে গেছে, সে বাইরের রাজ্যের সাহিত্যিকই হোক বা আমাদের রাজ্যের সাহিত্যিকই হোক বা বাঙালি সাহিত্যিক হোক বা তামিল, তেলেগু, তারা প্রত্যেকে একটা কথা বলে গেছে, সেটা হচ্ছে বলতে গেলে মাতৃভাষা মাতৃদুগ্ধ। আজকে যদি আমরা আমাদের ভাষাতে স্বাচ্ছন্দ্য বোধ না করি, আমরা আমাদের ভাষাতে কথাগুলো না বলি, মত প্রকাশ না করি, দেখবে আজকে আমি যে বাইরের দেশগুলো উল্লেখ করলাম, জাপান, কোরিয়া, রাশিয়া, তাদের বিকাশের পেছনেও তাদের ভাষা। এমনকি এক্ষেত্রে তো আমরা তো বলতে পারি যে এক্ষেত্রে হচ্ছে আমরা যেটাকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলে থাকি আসলে, যে ইংরেজি ভাষা, হ্যাঁ, তো সেই ইংরেজরা তো তাদের ভাষাতেই কথা বলছে অবশ্যই, তারা এবং তারা তাদের ভাষা সারা বিশ্বে প্রচার করেছে। হ্যাঁ, এবার সেই প্রচার করার মাধ্যমটা কীরকম, কখনো হচ্ছে যে ভালোভাবে, কখনো খারাপভাবে, সেই তর্কের মধ্যে যাব না, কিন্তু দেখা যাচ্ছে যে ইংরেজরা তো তাদের নিজেদের ভাষাতেই কথা বলছে। অবশ্যই। কিন্তু তারপরেও লোকজনের আজকাল বেশ একটু নিজের ভাষায় কথা বলতে কেমন কেমন লাগে, এটা কেন শিবাজি? এর কারণ হচ্ছে, দেখো আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের এটা ভাবানো হয়েছে যে বাংলা ভাষা হচ্ছে হীনমন্যতার পরিচয়, কিন্তু বাস্তবটা ঠিক উল্টো। আমরা যদি আজকে গুগলে সার্চ করি ওয়ার্ল্ড সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু বাংলায় ফুটে আসে। একটা ভাষাকে যদি তুমি অবক্ষয়ের পথে নিয়ে যাও বা তুমি যদি তাকে হত্যা করো পলিটিক্যালি, সোশ্যালি, কালচারালি, লিটারালি, তাহলে সেই ভাষার মানুষগুলো অসহায় হয়ে পড়বে। যে ভাষা তোমার উপর চাপিয়ে দেবে, তুমি সেই ভাষার কৃতদাসে পরিণত হবে। ঠিক যেরকমভাবে ইংরেজরা আমাদের উপর রাজত্ব করলো, একদম। এবং যদি আমি সেই অর্থে ভাবি তাহলে পরে তার আগেও যারা রাজত্ব করেছে তারাও কিন্তু স্ট্র্যাটেজিটা সেম, তাদের ভাষা চাপিয়ে দিয়েছিল। এই জন্য আমরা দেখতে পাই যে ইংরেজির আগে অন্যান্য হচ্ছে যে ভাষাগুলোকে ঠিক তার খুব প্রচলন ছিল, ঠিক। তার পরবর্তীকালে ইংরেজরা যখন আসলো তখন ইংরেজি ভাষার প্রচলনটা শুরু হয়ে গেল। আমি এ প্রসঙ্গে একটা কথা বলি, 16 বছরের একটা মেয়ে, তার নামটা যদি আমরা যে না নিয়ে আজকে আলোচনায়, আমাদের এই আলোচনা মিথ্যা হয়ে যাবে। তার নাম হলো কমলা ভট্টাচার্য। 1961 সালে 19শে মে, আমরা কিছুক্ষণ আগে যে ঘটনাটা বললাম, অনেকে উল্লেখ করতে পারে যে ওটা তো এখন দাদা অন্য দেশ, বাংলাদেশ, পৃথক দেশ।
কিন্তু এটা আমরা প্রত্যেকে জানি, ভারতবর্ষের মধ্যেও ভাষা আন্দোলন হয়েছে। ভাষা আন্দোলন হয়েছিল। ঠিক। 1961 সালে 19শে মে তারা আসামে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য একটি 16 বছরের মেয়ে চোখে গুলি খেয়ে মারা গেছিল। মানে তিনি হচ্ছেন, আমি প্রত্যেকটা যারা দেখছেন, প্রত্যেকটা ক্যামেরার ওপারে বা যেখানে যেখানে viewers পৌঁছায়, আছেন। যারা ভিউয়ার্স আছেন, তাদেরকে জানিয়ে রাখি, এটা কোশ্চেনে আসে, সারা বিশ্বের লোক এটা জানে, বিশ্বের প্রথম মহিলা ভাষা শহীদের নাম হলো ওই 16 বছরের মেয়েটা। সদ্য ম্যাট্রিক পাশ করে তিনি রাজপথে নেমেছিল একটা চাকরির সন্ধানে। তার বোনের নাম হচ্ছে, তার দিদির নাম বেনুদি, মঙ্গলাদি বা প্রতিবাদী। তাদেরকে নিয়েই সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আসামে তৎকালীন আসামিয়া ভাষাটাকে বাংলা ভাষার উপরে চাপিয়ে দেওয়ার জন্য বরাক উপত্যকা, হাইলাকান্দি, শিবসাগর, দরং, কাছাড়, সেখানে বাঙালি সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও, এই যে তুমি কিছুক্ষণ আগে বললে না যে ভাষা সবসময় কিন্তু যে ভালো একটা ইতিহাস দেয় তা কিন্তু নয়, অনেক করুণ ইতিহাস এনে দেয়। সে তো অবশ্যই, ইতিহাস তো ইতিহাস হয়, ইতিহাস তো ভালো ইতিহাস খারাপ হয়। সেটা আমাদের। একদম। আজকে তৎকালীন যে আসামের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিয়া, তিনি সম্পূর্ণ একটি ভুল ধারণার বশবর্তী হয়ে 1960 সালে, যেহেতু আসামের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক আসামিয়া ভাষায় ছিল, তারা বাংলা ভাষাভাষী অঞ্চলের উপর তুমুল অত্যাচার চালায়। আচ্ছা, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তো আমরা কোথাও এটা তো দেখতে পাই না যে আমাদেরও তো, হ্যাঁ, অনেক এমন বিধায়ক বা অনেকেই আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা বাঙালি নন, কিন্তু তথাপি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কোনো বাঙালি তো গিয়ে কোনো অবাঙালি অধ্যুষিত এলাকার উপর অত্যাচার করে না, কখনো করে না, বা কখনো হচ্ছে যে গুলিগোলা চালানো, এটা তো হয় না। না, কখনো হয় না। তো তাহলে যেটা আসামে হচ্ছে সেটা সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে না কেন? দেখুন, আমি একটা কথা বলি, বাঙালিরা খুব মানে সহিষ্ণু জাতি। তারা অন্যের ভাষাকে সম্মান করে, অন্য ভাষা বা সংস্কৃতি বা তাদের খাদ্যাভ্যাসের সাথে নিজেদের সম্পৃক্ত করে। কিন্তু মুশকিলটা কি জানেন তো, পশ্চিমবঙ্গে এখন বাঙালিদের, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, হয়তো আপনি মনে করতে পারেন বা নাও পারেন, সেটা হচ্ছে কি, বাঙালিদের এখন দেওয়ালে না পিঠ ঠেকে গেছে। আচ্ছা। আজকে আপনি দেখবেন, একটু অপ্রাসঙ্গিক হলেও এটা প্রাসঙ্গিক, যে পশ্চিমবঙ্গে বাইরের থেকে, বিশেষ করে আমাদের যে বিরোধী দলনেতা আছে দিলীপ বাবু, তিনি এটা বলেছিলেন যে উত্তরপ্রদেশ বা বিহার থেকে, দুটো রাজ্য মেনশন করে দিয়েছিল, সেখান থেকে ব্যাপক দুষ্কৃতি আসছে। আচ্ছা। কিন্তু একটা সুন্দর কথা বলি, এখানেও কিন্তু ভাষার খেলা। সেই দুষ্কৃতিগুলো এসে তাদের মধ্যে তাকে উগ্রপন্থী আখ্যা দেওয়া হয়েছিল। আচ্ছা। আমি কিছুক্ষণ বাদে তার নামগুলো পড়বো, আপনি শুনলে অবাক হবেন। তারা ধরা কিন্তু পড়েছিল এই ভাষার কল্যাণে। আচ্ছা, কিরকম একটুখানি যদি আমাদেরকে বলো। ছোট্ট করে বলি, হ্যাঁ। তারা শিয়ালদাতে এসে, আচ্ছা। ঠিক বৈঠকখানা বাজার, আচ্ছা। আমি জানি না তারা কলেজ স্ট্রিট উড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা করেনি তো? হতে পারে, সামনে ভোট আসছে 2026, অশান্ত করার কোনো চক্রান্ত নয় তো? ঠিক। তারা ওই অঞ্চলে এসে যা অস্ত্র ভাণ্ডার নিয়ে এসেছিল কাপড়ে করে, ব্যাগে করে, স্থানীয় জনবিন্যাস এখনও বোধহয় সম্পূর্ণ পাল্টায়নি। তাদের মনে সন্দেহ হয়, তারা পুলিশকে খবর দেয়, তার ফলে তারা ধরা পড়ে। তারা কিন্তু হিন্দিভাষী ছিল। আচ্ছা, তো তারা কি মানে খুব গরিব হচ্ছে পরিবারের থেকে না এসেছে না বা না অশিক্ষিত, না মানে না না, সেরকম মানে কোনো ব্যাকগ্রাউন্ড একেবারে এটা বলা যাবে না যে সবসময় গরিব মানুষই তাদেরকে ব্যবহার করা হবে, তা কিন্তু নয়। আচ্ছা, তারা কেউ আইআইটি পাস। তাই নাকি? হ্যাঁ। মানে সেরকম লোকও আছে যারা ওই ধরা পড়েছিল? একদম। নামগুলো শুনলে একটু অবাক হয়ে যাবে, প্রত্যেকের জানা উচিত। নামগুলো হচ্ছে শিবশঙ্কর যাদব, সে কি কথা? হ্যাঁ, রাহুল যাদব, ঠিক আছে, সে কি কথা? আদিত্য মৌরিয়া, মানে যাকে বলে মৌর্য, বাংলায় বলে মৌরিয়া, দেওয়াং গুপ্তা, এবং এদের যে কিংপিন ছিল, হ্যাঁ, তার নাম ছিল রুকেশ সাহানি। আমি জানি তোমার মনে কি একটা প্রশ্ন আসছে, সেটা বুঝতে তো পেরেছি। আসছে, তার কারণ এই ধরনের নাম এবং তার সঙ্গে যে সন্ত্রাসবাদী বা এই আখ্যাটা হয়তো আমরা কখনো শুনিনি, এবং হয়তো এটা খুব সহজে, হ্যাঁ, হয়তো এটাতে হয়তো অনেকেই ভাববেন যে ব্যাপারটা কীরকম, কিন্তু আমরা মানে যেটা সত্যি সেটাই বলছি। যখনই আমরা ভাবি যে কোথাও কোনো একটি সন্ত্রাসবাদী যদি কারো নাম ওঠে, আমরা একটি বিশেষ ধর্মের মানুষের নামই সেখানে আমরা ভেবে নিই। একদম একদম একদম। মজার বিষয়, যারা ধরা পড়লো তারা কিন্তু কেউ সেই বিশেষ ধর্মের মানুষ নন। ঠিক। সুতরাং সন্ত্রাসের কিন্তু কোনো ধর্ম হয় না, কিন্তু সন্ত্রাসের কি ভাষা হয়? সন্ত্রাসের ভাষা বলবো না, কোনো ভাষাকে সন্ত্রাসের কাজে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, মানে আমি বলি, দেখুন, আজকে আপনি বাংলা ভাষায় বাইরের রাজ্যে গিয়ে কোনো, আমরা দেখতে পেয়েছি, একটু আরজি করের ঘটনাটা না বললেই নয়। আরজি করের ঘটনায় যে লজ্জাজনক ঘটনা, রাজ্যকে যথেষ্ট একটা অন্ধকার দিকে নিয়ে গেছিল, কথা। ঠিক আছে, নানান রকম আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু যে মূল অপরাধী, যাকে সিবিআই কনভিক্ট করেছে, রাজ্য সরকার 5 দিনের মাথায় যাকে অপরাধী বলে ঘোষণা করেছিল, সিবিআই পরবর্তীকালে এমনকি সুপ্রিম কোর্টও, মুখ্য অপরাধী, সেই অপরাধীর নাম সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায়। আচ্ছা। এবং আপনাকে আরেকটা কথা বলি, একটা তথ্য দিই, যদি তথ্যই শেষ কথা বলে,
আমাদের হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে আমন রাজ, আচ্ছা আসানসোলে রমন রাজ, নামগুলো ভাবুন। ঠিক। তারপরে আরেকটা সিভিক ভলেন্টিয়ার, তার নাম সন্তোষ প্রসাদ। কদিন আগে একটি ডাক্তার ধরা পড়েছিল বর্ধমান ডেন্টাল কলেজে, বাঙালি মেয়ের সাথে শ্লীলতাহানি করেছিল, ঠিক কথা। তার নামও কিন্তু রাহুল যাদব। আচ্ছা অপভ্রংশে তার নাম আরেকটা নামও ব্যবহার করছিল, রোহিত যাদব। আচ্ছা তাই নাকি? আপনাকে আমি আরেকটা ঘটনা বলি, আমার ঘটনাগুলো নিয়ে আমি তথ্য নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসি। নিউ টাউনে যে মেডিকেল পড়তে আসা বাঙালি ছাত্র মালদানা মুর্শিদাবাদ থেকে এসেছিল, সাজিদ হোসেন, তাকে নৃশংসভাবে মুক্তিপণ দিতে না পারার জন্য হত্যা করেছিল গৌতম সিং এবং পাপ্পু সিং। তাই নাকি? তাহলে আপনি কি বলবেন, সন্ত্রাসের কোনো ভাষা হয় না? না, আমি আবার বলছি, সন্ত্রাসের সত্যি কোনো ভাষা হয় না, কিন্তু সন্ত্রাসের জন্য ভাষাকে যদি ব্যবহার করা হয়, বারংবার যদি তারা এসে আমাদের রাজ্যকে অশান্ত করার চক্রান্ত হয়, তাহলে আজ হয়তো বাঙালি এটা বলছে না, অচিরে কোনোদিন বলবে না, তার যদি কোনো কাল বলে। কাল বলে। ঠিক ঠিক। আমি আরও কতগুলো ঘটনা আপনাকে ছোট্ট করে তাড়াতাড়ি বলে দিই। যে উত্তরপ্রদেশের একটি নাম্বার প্লেটহীন গাড়ি ধরা পড়েছিল, আচ্ছা ঠিক আছে? তাদের নামগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন, তারাও কিন্তু সন্ত্রাসবাদী কাজে জড়িত ছিল আচ্ছা। বলে পুলিশ বেঙ্গল এসটিএফ সাফল্যের সাথে ধরেছে। জিতেন্দ্র কুমার, মনোজ কুমার, সন্তোষ সাহানি। সে কি? হ্যাঁ, এ তো মানে খুব অদ্ভুত, মানে আমি তো কখনো এরকমটা শুনিনি যে মানে কোনো বাংলাভাষী মানুষ অন্য কোনো রাজ্যে গিয়ে না, কোনোদিনও না। কোনো কাজে তারা হচ্ছে ধরা পড়েছেন বলে। আমি দেখো, আজকে তুমি একটা কথা বলি, যে কিছুদিন আগে আবার পশ্চিমবাংলার যে পুলিশ সাফল্যের সাথে বিহারে মধুবনী জেলায় গিয়ে, সেটা তো শুনে তুমি অবাক হয়ে যাবে, সেখানে গিয়ে একটা অস্ত্র ভাণ্ডার আবিষ্কার করেছিল। সেই অস্ত্রগুলো নাকি বেশ উন্নত মানের। ওরে বাবা। নামগুলো শুনলে অবাক হয়ে যাবে, ইসকাত আলম, ইফতিকার আলম, রাজকুমার সাহানি, রাজকুমার রাও। তাহলে এই যে রাজকুমার বা ইসকাত আলম, বা কিছুদিন আগে নভেম্বরে যে অ্যারেস্ট হয়েছিল অস্ত্র নিয়ে, সেই একই শিয়ালদাতে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইজরায়েল। তুমি গুলশন কাণ্ডের কথা ভাবো, হ্যাঁ হ্যাঁ। সেখানে আমি প্রত্যেকটা কথা বলি, যেটা কিছুক্ষণ আগে আমার ভাই যেটা বললো, সেটা দেখবেন একটা পশ্চিমবাংলার না একটা বাঙালিকে একটা অদ্ভুত চক্রান্তের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। মেট্রো সেই ঘটনাটা, মেট্রোতে বাঙালিকে বাংলাদেশি বলা, বলছে কি না? অবশ্যই বলছে। আবার অভিষেক কুমার আনন্দ বলে একজন, আমি জানি না তারা কি মানুষ না অমানুষ, কোনটা পর্যায়ে পড়ে, বাংলায় টিকিট চাওয়ার জন্য বাঙালিকে তারা বাংলাদেশি বলেছিল। হ্যাঁ, আমি তোমাকে এই প্রশ্নটাও করতাম যে এখন একটা অদ্ভুত ট্রেন্ড, যে বাঙালি মানে বাংলাদেশি, কিন্তু কেউ যদি বলে, সে হয়তো গ্রামের থেকে আসে, তো বলে যে ভাই আমি হিন্দি বুঝি না, তো বলে যে হিন্দি বোঝো না তাহলে বাংলাদেশে চলে যাও। এই রকমের একটা মানসিকতা, এটা কেন হচ্ছে? দেখো, এইটা না একটা ট্রেন্ড সেট আপ করা হচ্ছে, বাঙালিকে ভয় দেখানো হচ্ছে। এনআরসি সিএ নিয়ে প্রচুর আন্দোলন হয়েছিল। আমরা দেখো, আজকে আমরা বাংলাদেশে বাঙালি বিভিন্নভাবে, বিশেষ করে হিন্দু বাঙালি অত্যাচারিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আবার এখানেও তো বহু আমরা দেখতে পাই, মানে সংখ্যালঘু ওই পারেও অত্যাচার হচ্ছে, এই পারেও সংখ্যালঘুরা সেই একই অভিযোগ করছে। ঠিক। কালকে তুমি দেখবে যে যখন ভাষা দিবসটা হয়ে গেল, তখন বাংলাদেশে নক্কারজনক ঘটনা, বেশ কিছু ভাষা শহীদের যে স্মৃতি। আচ্ছা, এরা কি কোনোদিন বাঙালি হতে পারে? না, কখনোই না, কখনো। আমি তোমাকে একটা তথ্য দিয়ে দিই, বাংলাদেশের বেশ কিছু অঞ্চল আছে, রংপুর, সৈয়দপুর, বগুড়া, দিনাজপুর, সেখানে কিন্তু কেউ বাংলায় কথা বলে না। মানে হ্যাঁ, শকিং ব্যাপার। তাহলে বাংলাদেশের অঞ্চল, তাহলে পরে কোন ভাষায় কথা বলে? তারা উর্দু বা হিন্দিতে কথা বলে সম্ভবত। সে কি কথা? এ তো একটা, মানে বাংলাদেশে বাংলা বলে না, এটা তো খুব একটা। দেখো, বাংলাদেশে তো উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছে, আমি তো কিছুক্ষণ আগেই বললাম। তো দেখো, এর ফলে হচ্ছে কি, আমি তোমাকে আরেকটা ঘটনা উল্লেখ করে দিই। হ্যাঁ হ্যাঁ। দেখবে কিছুদিন আগে আমাদের যে মাননীয় যে মানে আমাদের যে কলকাতা পৌরসভা যে আমাদের চেয়ারম্যান ছিলেন, বা পরবর্তীকালে আমরা যাকে বলতে পারি যে পৌর কর্তা, মানে যার কথাতে সমস্ত কিছু হয়, যাকে আমরা মেয়র বলতে পারি, সেই ফিরহাদ হাকিম মহাশয়, তিনি কথা দিয়েছিলেন 21শে ফেব্রুয়ারির মধ্যে দোকানের সমস্ত সাইনবোর্ড বাংলায় হয়ে যাবে, বা বাংলা যে হকার বাইরের থেকে এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু ঠিক 16ই ফেব্রুয়ারি, প্রত্যেক দর্শককে জানিয়ে রাখি, এমন একটা ঘটনা ঘটলো, মানে যারা আক্রান্ত আর যারা আক্রমণ করলো, তাদের কারোরই মুখের ভাষা বাংলা নয়। আমি তো নাম দুটো বলি, মানে দুই ভাই, ব্যবসায়ী ভাই আক্রান্ত হয়েছিল। আচ্ছা। একজনের নাম আমি সংগ্রহ করে এনেছি, রামানুজ সিং, আরেকজনের নাম হচ্ছে মন্নু কুমার সিং। আচ্ছা। তাদের কাছ থেকে 3 লক্ষ টাকা দাবি করেছিল। আমি পরে একটা টপিক্সে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, ওইসব অঞ্চল, নিউ মার্কেট, ধর্মতলা, ওখানে যদি তুমি একটা ডালাও বসাতে পারো না, আমি খুব করুণ পরিণতি বলি, একটি বাঙালি ভদ্রমহিলা নিউ মার্কেটের সামনে, পৌরসভা অফিসের সামনে একটি ডালা বসিয়েছিল। জিন্সের তারা মানে মার্কেটিং করে, জিন্সের প্যান্টের তারা মার্কেটিং করে। তাদেরকে যে কি আমি এটা বলতে পারবো না সকলকে, তাদেরকে রেড লাইট এরিয়ার মেয়ের সাথে কল্পনা করে, সে কি কথা? মানে কিভাবে তাকে আক্রমণ করে মানসিকভাবে তাকে তুলে দেওয়া হয়। কিন্তু এখানে এরা কি করে তাহলে ব্যবসা করতে পারছে?
ঠিক কথা। এই মন্নু কুমার সিং, না, এরা তো- রামানুজ সিং। না, সেক্ষেত্রে তো এটাও হতে পারে যে এরা পুরুষ, তাই এরা করতে পারছে। হ্যাঁ, এটা তো একটা বড় কথা যে এরা নারী বিদ্বেষী। তো এদেরকে যারা আক্রমণ করেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ সাইফ আলী খান, রেহান খান, সঈদ, এরা দুষ্কৃতী। মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ গুরবেজ, তাবরেজ। তো এরা কিন্তু কেউ, মানে নামগুলো শুনে কিরকম একটু ভয় ভয় লাগছে, ঠিক আছে? মানে এরা কিন্তু কেউ বাঙালি নয়, এরা বাঙালি মেয়ে বা বাঙালির ছেলে। মানে আপনি ভাববেন না যে বাঙালি মেয়ে বা বাঙালির ছেলে, বাঙালিতে ওদের আপত্তি, আচ্ছা, মানে তাকে তুলে দিল। মানে বাঙালি হলেই সেখানে সমস্যা। হ্যাঁ, ওরা যে তোলাবাজি করতে এসছে সেও মুখের ভাষা বাংলা নয়। আর যার থেকে করছে সেও বাংলা বলে এই না। কি আমি কোথায় চলছি, পশ্চিমবঙ্গ কোথায় এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা। কালকে আরেকটা ঘটনা বলি, আপনি কিছুক্ষণ আগে শুনেছেন বোধহয়, টিভিতে দেখাচ্ছিল মালদার যে মেয়র বা মালদার যে চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, হ্যাঁ, তাকে আবার ডি কোম্পানির নাম করে হিন্দিতে তার কাছে হচ্ছে হ্যাঁ 20 পেটি ভেজ দো, হ্যাঁ মানে 20 লাখ বা 20 কোটি এরকম কিছু একটা এরকম। হ্যাঁ, এসব something। হিসেব তো মানে জানি না, বাট না, এরা সত্যি আমরা এগুলো, এরা কারা? 20 পেটি ভেজ দো, হ্যাঁ, সে এই দাবি করে তার কাছে ফোন আসে, Right. এবং বলা হচ্ছে যে আমি ডি কোম্পানির প্রদীপ। হ্যাঁ, মানে সে এটা হিন্দি ভাষাতেই বলছে বা কিছু একটা অন্য ভাষায় বলছে, আমি ডি কোম্পানির প্রদীপ। এবং তারও আগে মালদাতেই মনে হয় বহিরাগত এসে খুন করে চলে গেল। হ্যাঁ, বহিরাগত এসে তোমাকে একটা কথা, চমৎকার কথা মনে করালে, যে শাসক দলের যারা কাউন্সিলর আছে তারাও যদি এই বহিরাগতের ক্রমাগত চাষ করে বা বহিরাগতদের প্রশ্রয় দেয়, তার ধাক্কাটা কিন্তু ওই গুলশান কলোনির 108 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর সুশান্তবাবুকে, তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। যে অপরাধী এসেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ যুবরাজ সিং, তাকে নিয়ে এসেছিল আফরোজ, ফিরোজ, ইসমাইল এরকম নাম। এবং পরবর্তীকালে আমরা জানতে পারলাম সেটা নাকি বিহারের কোন গ্যাং, কি পাপ্পু চৌধুরী না পাপ্পু সিং। আচ্ছা, মানে তারা এটা রেকি করে গিয়ে এখন দলের ভেতরে তার অন্তর্দলীয় ব্যাপার, সেটা দিয়ে আমরা মাথা কামাতে রাজি নই। কিন্তু তাই বলে বাইরের থেকে এসে একটা জায়গাতে, আচ্ছা এই রকম একটা যে টালমারার একটা যে পরিস্থিতি, হ্যাঁ, তো এই পরিস্থিতির সাথে কি আমরা কোনো রকম ভাবে বাংলা ভাষাকে রিলেট করতে পারি? মানে অবশ্যই। বাংলা ভাষা এবং অন্য কোনো একটা ভাষা। তো কারণ দেখো, তুমি যে কথাটা বললে যেটা হলো, যে সেটা হচ্ছে যে ভাষা একটা জাতিকে তৈরি করছে, একটা জাতিকে ধরে রাখছে। অবশ্যই। তো তাহলে পরে যারা আজকে এই রকম কাজকর্ম করছে অদ্ভুতভাবে, তাদেরও মুখের ভাষা কিন্তু বাংলা নয়। না না, বাংলা নয়। তো বাংলা ভাষার আঙ্গিক থেকে আমরা এই ব্যাপারটাকে কিরকম ভাবে দেখতে পারি? দেখো, আমি একটা কথা বলি, যে যে ঘটনাটা বললাম কিছুক্ষণ আগে, যে মালদাতে যে ঘটনাটা ঘটেছিল, বাবলা সরকার বা দুলাল সরকার তাকে নৃশংসভাবে হত্যা করলো, সেখানে কিন্তু মোহাম্মদ সামি আক্তার বা গনি বলে তাকে যুক্ত করা হয়েছিল। পরবর্তীকালে বাবলু রজক বা কৃষ্ণা রজক বা অমিত রজক ওয়ান্টেড হিসাবে রয়েছে। সবচেয়ে অবাক কাণ্ড, ওনার যে বউ ছিল তিনি অভিযোগ করলো, এবং পরবর্তীকালে অ্যারেস্ট হলো কে? নীরেন্দ্রনাথ তেওয়ারি, ধীরেন্দ্রনাথ তেওয়ারি, অখিলেশ তেওয়ারি এবং 70 বছরের স্বরূপ শর্মা। আবার গুলশান কাণ্ডে ছিল লক্ষণ শর্মা। তাহলে সব জায়গায় ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কি, আমি দেখছি এটা যে তোমাকে ব্যাখ্যা করে দিই, প্রত্যেকটা বাঙালির এটা জানা উচিত যে ভাষা কী করে জড়িয়ে আছে। খুব চমৎকার প্রশ্ন করেছো, আমি যেন সত্যি খুব কৃতজ্ঞ। সেটা হচ্ছে কি, যে দেখো আজকে যদি পশ্চিমবঙ্গটা পুরো বাঙালিদের হতো, বাংলা ভাষা দিয়ে ভাষীদেরই দ্বারা সমস্ত দোকানগুলো, ব্যবসা বাণিজ্যগুলো হতো, তাহলে কি আজকে কাউন্সিলরদের এরকম, তার আগে পানিহাটিতে অনুপম দত্ত মারা গেছিল, প্রসেনজিৎ পণ্ডিত বা বাপি পণ্ডিত, তাহলে ব্যাপারটা হচ্ছে কি হিন্দি ভাষীদের এই যে ব্যবহার করা হচ্ছে খুন খারাপিতে, এবং তাদের কাছে তারা বলে দিচ্ছে যে বাবু উড়া দো, মানে এই যে কথাগুলো, বাঙালি হয়ে তো আর বাঙালিকে এভাবে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত হতে পারতো না। তাহলে যত আরা বহিরাগত তারা ঢুকছে এবং তারা যত ভৌগোলিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে আমাদের উপর বাধা সৃষ্টি করছে, তা আমরাও তো বাইরের রাজ্যে যাচ্ছি, বাইরের দেশে যাচ্ছি। তা কোনোদিন শুনেছো বহিরাগত যে আমরা বাইরের রাজ্যে গিয়ে কোনো তামিল কাউন্সিলর, তেলেগু কাউন্সিলর, পাঞ্জাবি কাউন্সিলর, আসামি কাউন্সিলর, আমরা তো সেখানে গিয়ে সেখানকার হ্যাঁ খুন করে দেওয়া হয়েছে না, এরকম বা তুমি আরেকটা ঘটনা আমি বলি, সেটা বৈদিক ভিলেজের যে ঘটনা, সেখানেও তো সেই যোগেশ মিশ্র, হ্যাঁ ঠিক কিনা, যোগেশ মিশ্র, মাধব আগরওয়াল, ঋষিক কুমার, শুভম পেরিওয়াল। আবার কিছুদিন আগে যে আমাদের যে, যদি আমি ঠিক বলে থাকি, বাঁকুড়ার যে রিসোর্টে, সেখানে আসানসোলের একটি মেয়েকে, সেখানেও তো সেই 4 বহিরাগত অপরাধী, তারা পালিয়ে গেছিল বাইরের রাজ্যে, একটাকে ধরেছে আকাশ বিন, রোহিত রায়, অভিষেক বার্নওয়াল, চন্দন যাদব। মানে অদ্ভুতভাবে এদের কারোরই মুখের ভাষা বাংলা না না না, কেউ বাংলা না এরা। আমি তাই বলে, আমরা কিন্তু প্রথম কথা জানিয়ে রাখি, আমরা কোনো ভাষার বিরুদ্ধে আলোচনা করছি না, ভাষাকে আমরা ভালোবাসি, সেই ভাষা সাহিত্যিকদের আমাদের প্রতি ভালোবাসা হবে, পড়াশোনা করব, কিন্তু এটা এগুলো তো তথ্য, এগুলো তথ্য, এগুলোকে তো আমরা ডিনাই করতে পারি না, তথ্যকে আমরা বলতে পারি যে না এগুলো ভুল, না এগুলো ভুল নয়। এগুলো দিনের শেষে আমি পশ্চিমবঙ্গে যারা প্রশাসন আছে
তাদের কাছে আমরা এই আলোচনাটা যাতে ফলপ্রসূ হয়, তারা যাতে দেখে, তারা যাতে বুঝতে পারে। আজকে দেখা যাচ্ছে, আমরা একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমি যে অঞ্চলে থাকি নাগের বাজারে, সেখানেও আমি দেখেছি বেশ কিছু ওয়ার্ডে যে রাস্তাঘাট দখল করে বহিরাগতরা ব্যবসা করছে। বেশ কিছু বাঙালি ছেলে আমার কানে এসেছিলো, তারা ব্যবসা করতে চেয়েছিল, তো সেই বহিরাগতরা আবার বাঙালি ছেলেদের নিয়ে আসলো, এলাকা প্রতি নাকি তারা ভাড়া দিচ্ছে, ওই করছে। তাই বাঙালি ছেলেমেয়েদেরও একটা কথা বলি, আপনারা না সহজ টাকাতে যাবেন না। মানে আমি তোমাকে একটা বারবার করে বলি, সহজ টাকাতে না গিয়ে আপনারা ব্যবসা করুন, বাণিজ্য করুন, চাকরির পাশাপাশি বাণিজ্য করুন। তার ফলে কি হবে, ভাষার মর্যাদা বাড়বে। আজকে একটা কথা বলি বারবার করে, যে সুপ্রিম হাইকোর্টের যে বিচারপতি, হ্যাঁ, তথাগতবাবু কালকেই ঘোষণা করেছিল যে, বা বিশ্বম্ভরবাবু ঘোষণা করেছিল, বা অভিজিৎবাবু যে চিকিৎসক ঘোষণা করেছিল যে কোর্টের কাজও এবার বাংলাতে হোক। হ্যাঁ, ঠিক, হ্যাঁ, কোর্টের কাজ বাংলায় হোক, কিংবা ডাক্তারি যে প্রেসক্রিপশন লেখা হচ্ছে সেটা বাংলায় লেখা হোক। বহু বাঙালি রোগী আছে, বিশেষ করে গ্রামের দিকে গ্রামের অনেক দিকে। মানুষ যারা শুধুমাত্র বাংলাই জানে, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক। আমি আজকে কখনোই এটা আশা করতে পারি না যে ভারত যে মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ তারা 3-4টে ভাষা জেনে তারা একদম অভিজ্ঞ হয়ে তারা বসে থাকবে, এটা অসম্ভব। কিন্তু তারা তাদের মাতৃভাষাটা জানে। মজাটা হচ্ছে যে সেই মাতৃভাষায় তারা তাদের ডাক্তারের প্রেসক্রিপশনটুকুও দেখতে পারে না। অবশ্যই কোর্টের কাজ, যে জাতি যদি এগোতে হয় তাহলে সেই জাতিকে একদম তৃণমূল স্তর থেকে, সেটা কোর্টের কাজ হোক, খেলাধুলার কাজ হোক, ডাক্তারি কাজ হোক। হ্যাঁ, আজকে তুমি রাশিয়াতে যাও, সেখানে তারা রাশিয়ান ভাষাতেই তারা ডাক্তারি পড়ে। তুমি কোরিয়াতে যাও, চীনে যাও, ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ, আমি এটাও অস্বীকার করে লাভ নেই যে তারা বাংলা ভাষাটাকে গ্রহণ করছে। দেখবে আজকে ইংল্যান্ডে বলো, অস্ট্রেলিয়া বলো, তাই না, চায়নাতে বলো। কিন্তু বিষয়টা হচ্ছে যে তাও যদি আমরা সামগ্রিকভাবে আমরা যদি দেখি, তাহলে পরে দেখতে পাবো যে বাংলা ভাষাতে কিন্তু বিজ্ঞান চর্চা সেরকমভাবে একটা নেই। কেন, এটা কি সম্ভব নয়? না, অবশ্যই সম্ভব। বাংলা ভাষাতে প্রফুল্লচন্দ্র রায় তিনি বিজ্ঞান চর্চা করে দেখিয়ে দিয়েছেন, জগদীশচন্দ্র বসু বিজ্ঞান চর্চা করে দেখিয়ে দিয়েছেন, মেঘনাথ সাহা বলে দিয়েছে একটা জাতি তার নিজের ভাষায় যদি বিজ্ঞান চর্চা করে তাহলে সবচেয়ে ভালো শিখতে পারে, এবং তারা তাদের গ্রন্থগুলিও লিখে দিয়েছে মানে বাংলা ভাষাতে। হ্যাঁ, তোমার ইংরেজির প্রতি দখল থাকা ভালো, এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু বাংলাও কিন্তু এখন আন্তর্জাতিক ভাষা। তো তাহলে পরে কেন তারপরেও এই মানে হচ্ছে বাংলা ভাষায় সেইভাবে বিজ্ঞান চর্চা করার কোনো প্রবণতা নেই, বা বাংলা ভাষা বর্তমান যুগের মানে বর্তমান জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যে বা তাদের ছেলেমেয়েদের মধ্যে বাংলা ভাষা শেখানোর সেই প্রবণতাটা নেই? তারা হয়তো বেশিরভাগ তারা অবশ্যই তাই ইংরেজি তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে, তাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজে তারা রাখছে হিন্দি ভাষাকে, এবং থার্ড ল্যাঙ্গুয়েজে তারা রাখছে ফ্রেঞ্চ, স্প্যানিশ বা এরকম কোনো একটা বিদেশি ভাষাকে। সেখানে মাতৃভাষার কোনো জায়গাই নেই। মানে মাতৃভাষা মানে মায়ের ভাষা বলে কি এতটা অবহেলা? দেখো, মায়ের ভাষা যে জাতি অবহেলা করে সেই জাতি কিন্তু তার ডিএনএটাকে হারিয়ে ফেলে, অস্তিত্বকে হারিয়ে ফেলে। তুমি নিশ্চয়ই জানো যে পশ্চিমবঙ্গে বেশ কিছু এরকম একটা রব উঠেছিল গেল যে বেশ কিছু সরকারি স্কুল, তাই তো, বাংলা মাধ্যম স্কুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিসেব অনুযায়ী বিগত 11 বছরে প্রায় 7,000 স্কুল বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, 7,000 যদি বন্ধ হয় তার মধ্যে তো বেশিরভাগই বাংলা মিডিয়াম থাকবে। দেখো, বাংলা স্কুল, আমি একটা কথা বলি, বা স্কুল কিন্তু শুধু করোনার পর যে শুধু ভারতবর্ষে যে শুধু পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে তা নয়, কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট প্রত্যেকটা রাজ্যে বন্ধ হয়েছে। কিন্তু আমি তো বাঙালি, আমি তো বাংলার কথাটাই চিন্তা করব। ঠিক কথা, ঠিক কথা। তো এরা তথ্য ভালো দিয়ে এবছর আবার মাধ্যমিক পরীক্ষায় 60,000 বাঙালি ছাত্রছাত্রী নতুন বেড়েছে। যা যদি বন্ধ হয়ে থাকে তাহলে প্রশাসনের কাছে আমার অনুরোধ যে আপনারা এই তথ্যটা তুলে ধরুন। আর একটা মারাত্মক ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে যে বাংলা স্কুলগুলো বন্ধ করে দিয়ে সেগুলোকে নাকি ইংরেজি স্কুলে পরিণত করা আবার হচ্ছে। আরও একটা ভয়ঙ্কর তথ্য, সেটা হচ্ছে যে আমাদের দমদমেই একটি স্কুল, সেই স্কুলটি বন্ধ হয়ে যায় এবং তারপরে সেখানে প্রমোটিং হয়ে যায়। বাবা, এটা তো মানে স্কুল ভেঙে সেখানে এখন বহুতল আবাসন হয়েছে। এটা তো চূড়ান্ত মানে বেআইনি, এবং এটা ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, ভারতবর্ষের যে সলিডারিটি, সেটার উপর একটা আঘাত। এটা তো বলতে গেলে আমি বলবো যে ভাষাকে যদি চক্রান্ত করে হত্যা করা হয়, যে কোনো সন্ত্রাসবাদী কাজের থেকে এটা জঘন্য। সন্ত্রাসবাদ তুমি আটকাতে পারবে, কিন্তু যদি ভাষাকে তুমি মেরে দাও তাহলে একটা জাতির মেরুদণ্ড নষ্ট হয়ে গেল, জাতিরাই তো আর থাকবে না। এবং যেই জাতি ভারতবর্ষের স্বাধীনতা এনেছে, আজকে যখন আমরা আন্দামান নিকোবরের সেলুলার জেলে যাই তখন আমরা দেখতে পাই প্রায় যেরকম বাংলায় বাঙালি 6% সেরকম আমরা বিভিন্ন জাতির লোকই ছিল, বাট বাঙালি জাতির লোকেরা সম্ভবত অনেকটা বেশি ছিল, অনেকটাই বেশি। তো শিবাজিদা, আমাদের হাতে আজকে আর বেশি একটা সময় নেই। আচ্ছা, কিন্তু তাও একটা প্রশ্ন তোমাকে আমি না করে থাকতে পারছি না, যে বাংলাকে কাজের ভাষা হিসেবে বানানো কি খুবই অসম্ভব? না না, বাংলাকে কাজের ভাষা বানানো হিসাবে খুব সোজা। আচ্ছা, বাংলায় বিজ্ঞান চর্চা সম্ভব। আর্টিফিশিয়াল মেধা, মানে যাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলে, পাইথন বা সি ল্যাঙ্গুয়েজ, অ্যালগোরিদম, এগুলো কিন্তু বাংলাতে করা আরও সোজা, আরও সুবিধাজনক। আচ্ছা, মানে দেখো, তোমরা আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত তারা খুব ভালো করেই জানো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বলো
সব কিছুতেই কিন্তু বাংলাকে ব্যবহার করা যায়। শেয়ার মার্কেট, স্টক, ডিবেঞ্চার প্রভৃতি কিন্তু বাংলাতে করলে আমার মনে হয় বাঙালিদের উপকার হবে, দেশবাসীর উপকার হবে। আর যেহেতু পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা, তো সবাই নেবেও ভালো। হ্যাঁ নেবেও ভালো। মানে আজকে তুমি দেখো ইংল্যান্ড কেন বাংলাকে নিচ্ছে, ঠিক কথা। চীন কেন বাংলাকে নিচ্ছে, কথা। তারা দেখতে পাচ্ছে যে আমি অন্য কোনো ভাষাকে কিন্তু পাঠক মহল বা দর্শক মহল যেন এটা ভেবে না বসে আমি অন্য ভাষাকে আঘাত করছি, কিন্তু পৃথিবীর মিষ্টি ভাষা কথাটার একখা তো আর তুমি আমি দেইনি। ঠিক কথা, তাই না? ঠিক কথা। আমি আরেকটা প্রত্যেককে বলে দিই যে আমরা যখন আলোচনার শেষের দিকে এসে নিই, যে বাঙালি এমন একটা জাতি, তারা তাদের উপরে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে যে এত অত্যাচার হয়েছিল, আমরা পরবর্তীকালে যদি আমাকে সুযোগ দাও তাহলে তোমার সাথে নিশ্চয়ই পরবর্তীকালে আলোচনা আসবো। অবশ্যই। তো কতগুলো গণহত্যার কথা বলে নিই। গোড়েশ্বরের গণহত্যা, এটা বাঙালিরা শুনে নিক। গোড়েশ্বরের গণহত্যা, উত্তর কামরূপে সঙ্গীতা গণহত্যা, খয়রাবাড়ি গণহত্যা, তারপরে শিলপাথর গণহত্যা, ঠিক আছে, নেলি গণহত্যা, নেলিটা আপনারা শুনেছি, মান্দাই গণহত্যা। তো এরকম যে গণহত্যা করতে করতে বাঙালিকে, তারপরে বাগবার গণহত্যা, এত কিছু করার পরেও যে জাতি টিকে থাকতে পারে, আজকে 1943-এ যখন দুর্ভিক্ষ লেগেছিল তখনও সেখানে বাঙালিকে না খাইয়ে মারার চক্রান্ত হয়েছিল। 60 লক্ষ বাঙালি বলতে গেলে তারা মৃত্যুবরণ করেছিল অত্যন্ত অসহায়ভাবে। তারপরেও তো আজকে আমরা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে প্রায় 11 কোটি, সারা বিশ্বে প্রায় বাংলাভাষী মানুষ 50 থেকে 56 কোটি। ঠিক। আমরা তো হারিয়ে যাওয়ার জাতি নই। ঠিক 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 কি না? একদম ঠিক। তাহলে আজকে তোমাকে আরেকটা তথ্য দিয়ে দিই, 1912 সালে যখন বিহারে মানভূমকে ঢুকিয়ে দিল, বাঙালিরা তো আন্দোলন করে পুরুলিয়াকে ফিরিয়ে এনেছিল 1956 সালে। তাহলে পারবো না কেন আমরা? পারবো না কেন? মানে আমাদের আশাবাদী হতেই হবে। অবশ্যই অবশ্যই। তো শিবাজিদা অনেক ধন্যবাদ, আজকে তুমি আমাদেরকে যা যা কিছু বললে। তোমাকে নিয়ে আরেকটা এপিসোড অবশ্যই করব। আপনাদের কেমন লাগলো আপনারা জানান, কমেন্টে জানান। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার। নমস্কার। নমস্কার, প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।